পাচার হওয়া অর্থ ফেরাতে 10 দেশের সঙ্গে চুক্তি করছে সরকার। উদ্ধারের পর ব্যয় হবে জনকল্যাণে, সংসদে প্রধানমন্ত্রী। ফ্যামিলি কার্ডে শক্তিশালী হবে অর্থনীতি। জুলাই সনদ ইস্যুতে জাতীয় সংসদ অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট। গণভোটের রায় বাস্তবায়নে রাজপথে সরব থাকবে 11 দল, জানালেন ডাক্তার শফিকুর। 64 জেলাতেই ছড়িয়েছে হাম। রোববার থেকে বেশি সংক্রমিত এলাকায় শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি। পাবে 6 মাস থেকে 10 বছরের শিশু। সব স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল। পাম্পে পাম্পে গাড়ির সারি, দীর্ঘ অপেক্ষায় ভোগান্তি। 5 জেলায় অভিযানে প্রায় 21,000 লিটার ডিজেল জব্দ। আটকে থাকা 6 বাংলাদেশি জাহাজকে হরমুজ পার হওয়ার অনুমতি। এবং হবিগঞ্জের মনতলায় সিলেটগামী তেলবাহী ট্রেনের 6টি ওয়াগন লাইনচ্যুত। স্থানীয়দের তেল নেয়ার হিড়িক। সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ, চলছে উদ্ধার কাজ। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি শবনম নিবিড়। পাচার হওয়ার অর্থ ফেরাতে সরকার 10 দেশের সঙ্গে চুক্তি করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, উদ্ধারের পর সেগুলো জনগণের কল্যাণেই ব্যয় করা হবে। সংসদ অধিবেশনে প্রথমবার প্রশ্নোত্তর পর্বে সরকার প্রধান জানান, 3 মাসে আরও 30,000 পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হবে। ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি বাড়বে না, বরং দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে বলেও জানান প্রধানমন্ত্রী। আসসালামু আলাইকুম। বুধবার বিকেল 3:30টায় শুরু হয় সংসদের প্রথম অধিবেশনের 6ষ্ঠ দিনের বৈঠক। এদিন প্রথমবারের মতো সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুরুতেই হয় আধা ঘণ্টাব্যাপী প্রশ্নোত্তর পর্ব। মাননীয় প্রধানমন্ত্রী, বিএনপির সংসদ সদস্য তাহসিনা রুশদীর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ সকল কর্মসূচি শুরু করেছে সরকার। পহেলা বৈশাখে শুরু হবে কৃষক কার্ড। পাইলট প্রকল্পের আওতায় 10 জেলার 22,000 কৃষক পাবেন কার্ড। এই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ যে সকল পরিকল্পনা আপনাদের এই মহান জাতীয় সংসদে আপনার মাধ্যমে আমি উপস্থাপন করেছি, সেই সকল পরিকল্পনার প্রতি বাংলাদেশের মানুষের সমর্থন আছে। 25-26 অর্থ বছরে বাকি 3 মাসে আরও 30,000টি পরিবারকে এ কর্মসূচির আওতায় আনা হবে। আগামী 4 বছরের মধ্যে দেশব্যাপী 4 কোটি পরিবারের কাছে পর্যায়ক্রমিকভাবে আমাদের এই ফ্যামিলি কার্ড পৌঁছে দেবার পরিকল্পনা রয়েছে। মাননীয় স্পিকার, বিরোধী দলীয় সংসদ সদস্য আখতার হোসেনের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, ফ্যামিলি বা কৃষক কার্ডে মূল্যস্ফীতি হবে না, বরং অর্থনীতিকে শক্তিশালী করবে। আমরা যেহেতু টাকা ছাপিয়ে দিচ্ছি না, কাজে মূল্যস্ফীতি হবে না, বরং আমরা মনে করি এই টাকাগুলো যখন মার্কেটে যাবে, যারা কৃষক কার্ড পাচ্ছেন সেই সকল কৃষক, যারা প্রান্তিক পর্যায়ে নারীরা যারা পাচ্ছেন টাকা, নিশ্চয়ই তারা সিঙ্গাপুর বা বিভিন্ন দেশে টাকা পাচার করবে না, সেই টাকা লোকাল অর্থনীতিতে তারা খরচ করবে। তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, বছরে গড়ে প্রায় 16 বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়েছে। পাচারকৃত অর্থ উদ্ধারে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে কাজ করছে সরকার। টাকা ফেরত আনতে মালয়েশিয়া, হংকং ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে হয়েছে চুক্তি। আরও 7 দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন। পাচারকৃত এই অর্থ একাধিক দেশে স্থানান্তরিত হয় অভিযোগ থাকায় তা উদ্ধারে সংশ্লিষ্ট দেশগুলোর সাথে মাননীয় স্পিকার এরই ভিতরে তথ্য বিনিময়, সম্পদ শনাক্তকরণ এবং পারস্পরিক আইন সহায়তা জোরদার করা হচ্ছে। 3টি দেশের মালয়েশিয়া, হংকং এবং সংযুক্ত আরব আমিরাতের সাথে চুক্তি স্বাক্ষরের বিষয়ে সম্মতি প্রদান করা হয়েছে। অপর 7টি দেশের সাথেও চুক্তি স্বাক্ষরের বিষয়টি মাননীয় স্পিকার প্রক্রিয়াধীন আছে। আমরা চেষ্টা করছি, আমাদের এন্ড থেকে আমরা চেষ্টা করছি এটাকে যত দ্রুত সম্পন্ন করা সম্ভব হয়। জনগণের অর্থ ফিরিয়ে আনতে সরকার বদ্ধপরিকর জানিয়ে পাচারকারীদের শাস্তি নিশ্চিতে পদক্ষেপ নেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী। গ্রহণের মাধ্যমে হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। সংসদে গণভোটের রায় প্রতিফলিত হয়নি, উল্টো অবমূল্যায়ন করা হয়েছে, এমন অভিযোগে সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। পরে সংসদের মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, গণভোটের রায় বাস্তবায়নে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে সরব থাকবে 11 দল।
তিনি এর বাইরে গিয়ে একটু আমার সম্পর্কে বলে ফেলেছেন। বুধবার বিকেলে শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের 6ষ্ঠ দিনের আলোচনা। প্রশ্নোত্তর পর্বের পর ৭১ বিধির আওতায় অধিবেশনে জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণে স্পিকারের শরণাপন্ন হন বিরোধী দলীয় নেতা। যেহেতু আমরা এখানে এসেছি, সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান নিয়ে স্পিকারের সিদ্ধান্ত জানতে চান বিরোধী দলীয় নেতা। স্পিকারের জবাব, আইন প্রণয়নের মাধ্যমে সমাধানযোগ্য বিষয়ে মুলতবি প্রস্তাব হতে পারে না। তারপরও বিরোধী দলকে সুযোগ দেওয়া হয়েছে। যেই সমস্যার সমাধান আইন প্রণয়নের মাধ্যমেই কেবল করা যায়, সেটি নিয়ে মুলতবি প্রস্তাব হতে পারে না। তারপরে উদারভাবে বিরোধী দলকে কথা বলার সুযোগ দেবার জন্য এটি গ্রহণ করা হয়েছে। সংসদে গণভোটের রায় প্রতিফলিত হয়নি এমন অভিযোগ এনে অধিবেশন থেকে ওয়াকআউটের ঘোষণা দেন জামায়াত আমির। আমরা প্রতিকার যে পেলাম না, এতে আমরা না, এতে দেশবাসীর তাদের রায়ের প্রতিফলন হলো না, মূল্যায়ন হলো না। আমরা বিরোধী দলে বসে এই অবমূল্যায়ন আমরা মেনে নিতে পারি না। এই জন্য তার প্রতিবাদে আমরা ওয়াকআউট করছি। পরে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করেন জামায়াত আমির। বলেন, গণভোট বাস্তবায়নে সংসদের পাশাপাশি রাজপথেও সরব থাকবেন তারা। জনগণকে সঙ্গে নিয়ে গণভোটের রায় বাস্তবায়নের পথে হাঁটবে বিরোধী দল। যেহেতু হাউসের ভিতরে জনগণের এই অভিপ্রায়ের বিষয়টা সেইভাবে সম্মানিত এবং গৃহীত হলো না, আমাদের জন্য এখন পথ একটাই, আবার আমাদেরকে জনগণের কাছে ফিরে যেতে হবে। যেই জনগণ আমাদেরকে এই রায় দিয়েছিল, আমরা এখন সেই জনগণের কাছেই ফিরে যাব ইনশাআল্লাহ। এবং জনগণকে সাথে নিয়ে আমরা এই গণভোটের যে দাবি, এই দাবি কিভাবে আদায় করা যায় সেই কার্যক্রম আমরা গ্রহণ করব। এর আগে প্রথম অধিবেশনের উদ্বোধনী দিনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়াকে কেন্দ্র করে ওয়াকআউট করেছিল বিরোধী দল। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। এদিকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে আলোচনার জন্য মুলতবি প্রস্তাব উত্থাপন করা হয়েছে। আগামী 5 এপ্রিল এ নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বুধবার সংসদ অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। জুলাই সনদ ইস্যুতে রাজপথে যাওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। দাবি নয়, মুলতবি প্রস্তাবের উপরে আলোচনা চেয়েছিলেন। মুলতবি প্রস্তাবটা উত্থাপিত হওয়ার পরে মাননীয় স্পিকার সেটা গ্রহণ করে আলোচনার জন্য 3 দিনের মধ্যে আলোচনার বিধান আছে, আলোচনা হয়েছে। রাজপথে যে কোনো রাজনৈতিক দল যে কোনো দাবি নিয়ে রাজপথে যেতে পারে, সে ডেমোক্রেটিক রাইট, কালচার যাবে। এবার হাম সংক্রমণের খবর। 64 জেলাতেই ছড়িয়েছে হাম। হাসপাতালে বাড়ছে ভিড়। আক্রান্তের 80% বয়স 9 মাসের কম। এ অবস্থায় টিকা নিতে বয়সসীমা 3 মাস কমিয়ে 6 মাস করেছে সরকার। বেশি সংক্রমিত এলাকায় রোববার থেকে শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি। সচিবালয় ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, হামে মৃত্যু কমাতে হাসপাতালে পর্যাপ্ত ভেন্টিলেটর প্রস্তুত রয়েছে। জ্বর, ডায়রিয়া নিয়ে সাতক্ষীরা থেকে রাজধানীর শিশু হাসপাতালে এসেছিল ছোট্ট ওমর ফারুক। চিকিৎসায় সুস্থ হলেও নতুন করে ধরা পড়ে হাম। বয়সের বাধ্যবাধকতায় পায়নি টিকাও। শ্যামলীর শিশু হাসপাতালে হাম ওয়ার্ডে ভর্তি অধিকাংশ রোগীর বয়সই 9 মাসের নিচে। অনেকে বয়সসীমা পার করলেও নানা অজুহাতে মেলেনি টিকা। আক্রান্ত হচ্ছে টিকা নেয়া শিশুরাও, এতে শঙ্কিত অভিভাবকরা। জ্বর এগুলো সব ভালো হওয়ার পরে রেস্টে উঠছে, পরে হাম হয়েছে। গায়ে জ্বর হামগুলো দেখা দিছে, এই কারণে 9 মাসের টিকাটা দিতে পারি না। চলতি বছর শিশু হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে 138 শিশু। বর্তমানে চিকিৎসাধীন 36 জন। হামের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়া কমাতে এখনও যেসব শিশু আক্রান্ত হয়নি তাদের বিষয়েও বিশেষ সতর্কতার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। বলছেন, করোনাকালে যেসব স্বাস্থ্যবিধি মেনে চলা হয়েছে জোর দিতে হবে সেসবেও। এই অবস্থায় রোববার থেকে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান কর্মসূচি। সচিবালয়ে সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রাথমিকভাবে বেশি সংক্রমিত এলাকায় চলবে এ কার্যক্রম। টিকা পাবে 6 মাস থেকে 10 বছরের শিশুরা। 6 মাস থেকে 10 বছর পর্যন্ত বয়স গ্রুপটাকে আমরা কভার করব। রবিবার থেকে আমরা ফিল্ড লেভেলে ভ্যাকসিন পুশ করা ইনশাল্লাহ শুরু করব। হাম মোকাবেলায় দেশে পর্যাপ্ত ভেন্টিলেটর প্রস্তুত রয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রস্তুত করা হয়েছে প্রয়োজনীয় সংখ্যক শয্যাও। এছাড়া সারা দেশে টিকা কার্যক্রম সম্পন্ন করতে স্বাস্থ্যকর্মীদের সব ছুটিও বাতিল করা হয়েছে। ফিল্ড লেভেলে যারা এই কাজটা করে তাদের ছুটি বাতিল করা হয়েছে।
যাতে করে নন স্টপ আমরা ভ্যাকসিন চালু করে দিতে পারি। আমাদের ডাক্তার শর্টেজ ছিল, আমাদের নার্স শর্টেজ ছিল, অ্যানেস্থেসিয়াসিস্ট শর্টেজ ছিল, সমস্ত কিছু আমরা অ্যাটাচ করেছি অন ইমার্জেন্সি বেসিস। দেশের প্রতিটি জেলায় হাম ছড়িয়েছে বলেও জানান মন্ত্রী। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। হামে আক্রান্তের ৮০% বয়স ৯ মাসের কম। হামের প্রাদুর্ভাবে সারা দেশের বিভিন্ন হাসপাতালের শিশু ওয়ার্ডে দেখা দিয়েছে শয্যা সংকট। রাজশাহী ও বগুড়াতে ২৪ ঘন্টায় মারা গেছে ২ শিশু। শরীরে র্যাশ, জ্বর কাশির সঙ্গে চোখ দিয়ে পানি পড়ছে অনবরত, মুখে ঘায়ের ক্ষত। হাম আক্রান্ত হয়ে কষ্ট পাচ্ছে ছোট্ট শরীর। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় হামে আক্রান্ত এক শিশুর মৃত্যু হয়েছে। উপসর্গ নিয়ে নতুন ভর্তি হয়েছে ২২ জন, আর চিকিৎসাধীন ১১৭ শিশু। হাম আইসোলেশন ওয়ার্ড গঠন করেছি, সেখানে ৪০ শয্যার শিশুরা সেবা পাচ্ছে। একইভাবে আমরা যে শিশু ওয়ার্ড রয়েছে সেখানে আলাদা করে হাম আইসোলেশন কর্নার তৈরি করেছি। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ১০ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। আইসোলেশন বিভাগে হামের লক্ষণ নিয়ে ভর্তি রয়েছে ১০ শিশু। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে আরও ২১ শিশু। হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ৬৪ জন। আক্রান্ত শিশুদের ৮০% বয়সী ৯ মাসের কম। প্রচন্ড জ্বর আর লাল লাল ফুটি এরকম হচ্ছে, পরে আমরা ডাইরেক্টলি আইছি। জ্বরের সাথে ফুসকুড়ি হয়, শরীরে লাল লাল লালচে দানা হয়, তারা আইসোলেট হয়ে যাবে প্রথমে, আর যদি কোনো কমপ্লিকেশন ডেভেলপ করে সাথে সাথে হাসপাতালে চলে আসবে। হামের লক্ষণ নিয়ে বুধবার ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা হাসপাতালে ১০ শিশু ও এক যুবক ভর্তি। শিশু ওয়ার্ডে রাখা হয়েছে আইসোলেশন কক্ষ। প্রত্যেকটা মিজলসের বাচ্চাকে হচ্ছে গিয়ে আপনার আমরা কিছু উপদেশ, যেমন ভিটামিন এ ক্যাপসুল সবাইকে খাওয়াতে হবে, তারপর হচ্ছে গিয়ে অতিরিক্ত পানি খাওয়াতে হবে। হাম উপসর্গ নিয়ে ভর্তি হওয়া রোগীদের ভিটামিন এ ক্যাপসুল এবং পর্যাপ্ত পরিমাণ পানি খাওয়ার পরামর্শ চিকিৎসকের। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। জ্বালানি সংকট কাটছেই না। তেলের জন্য আজও পাম্পে পাম্পে গাড়ির দীর্ঘ সারি। সরবরাহ স্বাভাবিক রয়েছে সরকারের এমন আশ্বাসের পরও রাজধানীর বেশিরভাগ ফিলিং স্টেশনে চাহিদা মতো তেল না পাওয়ার অভিযোগ গ্রাহকদের। আর সংকট মোকাবিলায় কঠোর নজরদারিতে জ্বালানি তেল বিক্রি হচ্ছে বিভিন্ন জেলায়। লম্বা লাইনে দীর্ঘ অপেক্ষা। কয়েক সপ্তাহ ধরেই এমন ভোগান্তির মধ্য দিয়েই জ্বালানি কিনতে হচ্ছে রাজধানীর মোটরসাইকেল ও প্রাইভেট কার চালকদের। সরবরাহ সংকটে রাজধানীতে বন্ধ কিছু ফিলিং স্টেশন। গ্রাহকরা জানান যেসব পাম্প খোলা আছে সেখানেও মিলছে না চাহিদা মতো। এত সময় দেওয়া, আমরা রাইড শেয়ার করি, আমাদের ৩-৪ ঘন্টা দাঁড়াই থাকে তেল নিতে হয়। আমি তো একা না, সবাই তেল সহ্য করতেছে, আমাকেও সহ্য করতে হবে, কিছু করার নাই। যাদের ৯ লিটার তেলও আছে তারা আবার ওই ২ লিটার তেল ফুল করার জন্য আসতেছে, পাম্পের প্রতিটা লাইনে দাঁড়াচ্ছে। কিছু পাম্পে আবার ভিন্ন চিত্র। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পর তেল পাওয়া যাচ্ছে বলে জানান অনেকেই। গতকালকে রাত ১টার থেকে এখন 11:30 বাজে, এখন পর্যন্ত তেল নিতে পারি নাই। মন্ত্রী বলতেছে যে যথেষ্ট পরিমাণ তেল আছে, কিন্তু আমরা তেলের পাম্পে এসে এত সময় লাগতেছে। চাহিদার অনুযায়ী তেল আমরা পাচ্ছি না এবং দিতে পারতেছি না। এদিকে রাজধানীর বাইরেও ফিলিং স্টেশনে দুর্ভোগের চিত্র। জেলায় জেলায় ফিলিং স্টেশনে গাড়ির দীর্ঘ সারি। রাঙামাটিতে গাড়ির বৈধ কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স সহ আনুষঙ্গিক কাগজপত্র যাচাই করে জ্বালানি তেল কিনতে পারছেন চালকরা। সপ্তাহে ৩ দিন দিচ্ছে, আবার অনেক পেট্রোল পাম্পে দিচ্ছে না। চাকরি করে অফিস টাইমে যাইতে পারতেছি না, আর সব পাম্পে দিলে তো একটু প্রেসারটা কমতো। এটা যদি আরো 1 ঘন্টা যদি আগায় নিয়ে আসে, হ্যাঁ, তাহলে আমাদের জন্য ভালো হয়। আমরা তাদের কাগজপত্র মানে দেখছি, তারপরে হেলমেট আছে কিনা এটা দেখছি, তারপরে কর্তৃপক্ষ একটা এখানে টোকেন দিছে, এই টোকেন দেওয়ার পরে তারা 200 টাকার একটা স্লিপ নিয়ে ওখানে যেতে নিচ্ছে। চুয়াডাঙ্গায় নতুন নিয়মে বিক্রি হচ্ছে ডিজেল অকটেন। সরকার নির্ধারিত ফুয়েল কার্ড ছাড়া কোনো গ্রাহক জ্বালানি তেল কিনতে পারছেন না। তবে কৃষকদের জন্য রয়েছে শিথিলতা। ফুয়েল কার্ডে তো খুব খারাপ অবস্থা, আমরা সিরিয়াল দিয়ে ফুয়েল কার্ড এখন পর্যন্ত সংগ্রহ করতে পারি না। অনেকক্ষণ দাঁড়িয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আপনার ফুয়েল কার্ডটা পেয়েছি। ফুয়েল কার্ডের তেল এখন দিচ্ছে না, এখন তাদের ইচ্ছা মতো দিচ্ছে। পাম্পগুলোতে সঠিকভাবে জ্বালানি তেল বিক্রি হচ্ছে কিনা তা নিশ্চিতে নজরদারি কঠোর করেছে প্রশাসন। অন্তরা সেন, সময় সংবাদ। দেশে জ্বালানি তেলের অবৈধ মজুদ ঠেকাতে জেলায় জেলায় অভিযানে তৎপর স্থানীয় প্রশাসন। ৫ জেলায় অভিযানে প্রায় ২১,০০০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। সিরাজগঞ্জে অবৈধভাবে মজুদ ২১০০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। এদিকে শরীয়তপুরে জব্দ করা হয়েছে মিথ্যা ভাউচারে আনা ৭,০০০ লিটার ডিজেল।
নারায়ণগঞ্জেও 4,880 লিটার ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এদিকে সুনামগঞ্জে 2,080 লিটার এবং ব্রাহ্মণবাড়িয়ায় 5,000 লিটার ডিজেল জব্দ করা হয়েছে। জ্বালানি তেলের অবৈধ মজুদ ঠেকাতে কঠোর অবস্থানে প্রশাসন। বিভিন্ন জেলায় অব্যাহতভাবে চলছে মজুদ বিরোধী অভিযান। বুধবার বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গার চরিয়া এলাকার মহাসড়কের পাশে তেলের দোকানের অবৈধভাবে পাম্প বসিয়ে তেল মজুদ করা হয়েছে এমন খবরে অভিযান চালানো হয়। এ সময় 1,000 লিটার ডিজেল জব্দ করা হয়। একই সময় রায়গঞ্জে দুটি পানির ট্যাঙ্কের মধ্যে লুকিয়ে রাখা 1100 লিটার ডিজেল জব্দ করা হয়েছে। এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। দুইটা অভিযানে প্রায় আমরা 2100 লিটার তেল জব্দ করতে সক্ষম হয়েছি। এই তেলটা সে বেশি লাভ পাওয়ার উদ্দেশ্যে সে অবৈধভাবে মজুত করে রেখেছে। শরীয়তপুরে মিথ্যা ভাউচারে আনা 7,000 লিটার ডিজেল জব্দ করা হয়। মঙ্গলবার রাতে নড়িয়া উপজেলার ভোজেশ্বর বাজারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধভাবে ডিজেল বিক্রির দায়ে জুয়েল সর্দার নামে একজনকে 10,000 টাকা জরিমানা ও ডিজেল জব্দ করা হয়। 7,000 লিটার মোট প্রায় 7.5 লাখ টাকার মতো একটা ভাউচার তিনি দেখালেন। পদ্মা ডিপোর থেকে তিনি এনেছেন বরিশালে, সেই জায়গা থেকে, এবং আমার স্লিপে লেখা আছে এটা যাওয়ার কথা ঝালকাঠিতে। তিনি স্বীকার করলেন যে এটা আসলে অনুমোদনের বাইরে তিনি নিজের থেকে ব্যক্তিগত উদ্যোগে নিয়েছেন। এদিকে মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় মেঘনা পেট্রোলিয়াম ডিপো সংলগ্ন একটি বাড়িতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা 4,880 লিটার ডিজেল জব্দ করা হয়। এই ঘটনায় নাসির নামে একজনকে আটক করে 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। সুনামগঞ্জের জামালগঞ্জের সাচনা বাজারের একটি বন্ধ দোকানঘর থেকে 2,080 লিটার ডিজেল উদ্ধার করেছে বিজিবি। সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বভাগ বাজারের সেলিম এন্টারপ্রাইজ থেকে 5,000 লিটার জ্বালানি তেল জব্দ করা হয়। খুলনার ফুলতলার ইস্টার্ন গেট এলাকায় অবৈধভাবে 1225 লিটার পেট্রোল ও অকটেন মজুত করে বেশি দামে বিক্রি করার দায়ে মেসার্স নওশিন এন্টারপ্রাইজকে 60,000 টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া চাঁদপুরে বাড়তি দামের জ্বালানি তেল বিক্রির দায়ে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে নগদ 50,000 টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। আটকে থাকা 6টি বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রম করার অনুমতি দিয়েছে ইরানের নিরাপত্তা কাউন্সিল। গুলশানে ইরানের দূতাবাসে সংবাদ সম্মেলনে এই কথা জানান দেশটির রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী। ছয়টা জাহাজের কথা আমাদেরকে জানানো হয়েছে, আমরা তেহরান এটা জানিয়েছি। ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল সেটার অনুমোদন দিয়েছে এই জাহাজগুলোকে সহায়তা করার, কিন্তু এই জাহাজগুলোর যে মানে স্পেসিফিকেশন সেটা একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে আমাদের হাতে না আসার কারণে আমরা সেটাকে আইডেন্টিফাই করতে পারিনি। হবিগঞ্জের মনতলা রেল স্টেশনের কাছে তেলবাহী ট্রেনের 6টি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। তেলবাহী ওয়াগন পড়ে যাওয়ায় স্থানীয়দের মাঝে তেল নেওয়ার হিড়িক পড়ে যায়। আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন দুর্ঘটনাস্থলে এসে কাজ করছে। মনতলা রেল স্টেশনের কাছে তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে পড়ে আছে। ওয়াগন পড়ে যাওয়ায় তেল নেয়ার হিড়িক স্থানীয়দের মাঝে। চট্টগ্রাম থেকে তেল নিয়ে সিলেট যাচ্ছিল ট্রেনটি। বুধবার রাত 9টার দিকে হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা রেল স্টেশনের কাছে পৌঁছালে তেলবাহী ট্রেনের 6টি ওয়াগন ও একটি গার্ডব্যাগ লাইনচ্যুত হয়। ছিটকে পড়া ওয়াগন থেকে তেল সংগ্রহ করতে স্থানীয়দের মাঝে হট্টগোল তৈরি হয়। তাদের সামাল দিতে ও উদ্ধার কাজে সহায়তা করে বিজিবি। এদিকে ট্রেনের 6টি বগি লাইনচ্যুত হয়ে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ও ঢাকাগামী উপবন এক্সপ্রেস সিলেট রেলওয়ে আটকা পড়ে। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। আমরা 10টার দিকে ট্রেন ছাড়ার কথা বলছে, 1 ঘন্টা ওয়েট করলাম, পরে এখন বলতেছে অ্যাক্সিডেন্ট করছে নাকি, আপনার এখন টাকা রিটার্ন দিয়ে দিব। তারা অনেক দূর থেকে আসছি, আমি এখন এত রাত্রে কোথায় যাব? আমি ঢাকার উদ্দেশ্যে যাওয়ার জন্য আসছি। মাথায় জেল করে আসি, বাড়িতে চলে যাবো। অনলাইনে আমরা যখন টিকিট কাটছি আসার জন্য, তখন তো আমাদের থেকে টাকা নিয়ে ফেলছে। এখন আমরা টাকা ফেরত চাচ্ছি, টাকা দিচ্ছে না। আমাদেরকে এরকম ভোগান্তিতে কেন ফেলবে ওরা?
আমাদের রিটার্ন টিকিট আমাদেরকে সাথে সাথে দিয়ে দিতে হবে, আমরা যেন ওই টাকা দিয়ে অন্য জায়গা থেকে টিকিট করে আবার যাইতে পারি। পরে ট্রেনের যাত্রীদের টিকিটের টাকা রিফান্ড করা হয়। অনলাইনে যাত্রীদের টিকিটের টাকাও ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। অধিক বিলম্বের কারণে আমরা 10টার সময় যেটা উদয়ন এক্সপ্রেস লেট টু চট্টগ্রাম এবং 11টা 30 মিনিটে যেটা উপবন এক্সপ্রেস লেট টু ঢাকা এক্সপ্রেস, দুটা ট্রেন আমাদের আপাতত আটকে আছে। তো আমরা যাত্রীদের সুবিধার্থে আমরা এখন টিকিটগুলো রিফান্ড দিচ্ছি। যারা কাউন্টারের কাছে তার টিকিট কাউন্টার রিফান্ড দিবে, যারা অনলাইনে কাটছে তারা অনলাইনে রিফান্ড পাবে। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তানজিল হাসনাত, সময় সংবাদ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন অফিসের সিসি ক্যামেরার ফুটেজ গায়েবের ঘটনা ঘটেছে। বিষয়টি ফ্যাক্টস ফাইন্ডিং কমিটিকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন প্রসিকিউটর ও বিশেষ তদন্তকারী কর্মকর্তা তানভীর হাসান জোহা। তিনি জানান, গত বছরের 13 অক্টোবরের ওই ফুটেজ উদ্ধার করা সম্ভব হয়নি। এদিকে ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদারের ফেসবুক, হোয়াটসঅ্যাপ আইডি উদ্ধার ও হ্যাকারদের শনাক্ত করা গেলেও গ্রেফতার হয়নি কেউ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন অফিসের একটি সিসি ক্যামেরার ফুটেজ গায়েব নিয়ে রহস্য তৈরি হয়েছে। গত বছরের 23 ফেব্রুয়ারি ওই ফুটেজে কি ছিল তা নিয়ে দেখা দিয়েছে নানা জল্পনা কল্পনা। ট্রাইব্যুনালের বিশেষ তদন্তকারী কর্মকর্তা ও প্রযুক্তি বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা জানান, ওই দিনের ফুটেজ উদ্ধার করা সম্ভব হয়নি। বিষয়টি ফ্যাক্টস ফাইন্ডিং কমিটিকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি। হার্ড ড্রাইভগুলো থাকার কথা ছিল, পুরনো নতুন কিছু হার্ড ড্রাইভ সংযোজিত বিযোজিত হয়েছে। এটা তদন্তাধীন বিষয়, তো এটা আমরা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিকে অবহিত করেছি। ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি থেকে বাকি ব্যবস্থাগুলো গ্রহণ করা হবে। গত 23 ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর BM সুলতান মাহমুদ সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ করেছিলেন, আশুলিয়ায় 6 লাশ পোড়ানোর মামলার আসামি আফজালুলের পরিবারের এক সদস্য টাকার ব্যাগ নিয়ে প্রসিকিউটর গাজী MS তামিমের রুমে গিয়েছিল। সেদিনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করতে গেলে ট্রাইব্যুনালের প্রসিকিউশনের প্রশাসনিক কর্মকর্তা মাসুদ রানা সেদিনের সিসিটিভি ফুটেজটি হার্ড ড্রাইভ থেকে খুঁজে পাননি। এদিকে ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদারের হ্যাক হওয়া ফোন ও হোয়াটসঅ্যাপ উদ্ধার করা হয়েছে বলে জানায় তানভীর জোহা। তবে হ্যাকারদের শনাক্ত করা গেলেও গ্রেফতার করা যায়নি। কোন IP অ্যাড্রেস থেকে আনঅথরাইজড অ্যাক্সেস হয়েছে তার তালিকা প্রদানের জন্য তারা ন্যাচারালি এটার জন্য 15 দিন সময় নেই। তো সেই তালিকাটা পেলে পরে পরবর্তীতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব হ্যাকারের গ্রেফতারের ব্যাপারে। এদিন জুলাই আগস্টে হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য 12 এপ্রিল দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল 1। জয় ও পলকের আইনজীবী দাবি করেন, জুলাই আগস্ট আন্দোলনে ইন্টারনেট বন্ধের নির্দেশনা দেয়নি তারা। ইন্টারনেট বন্ধের মৌখিক নির্দেশনার মাধ্যমে মানবতা বিরোধী অপরাধ হয়েছে, এইরূপ একটিও অপরাধ পৃথিবীব্যাপী কোনো বিচার বা সাজা হয়েছে বলে এমন নজির নাই। এছাড়া জুলাই আগস্ট হত্যাকাণ্ডের মামলায় ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য 7 এপ্রিল দিন ধার্য করা হয়েছে। আর সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের মেডিকেল রিপোর্ট 9 এপ্রিল দাখিল করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন বিশেষ আদালত। সাবিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। ক্ষমতায় ভারসাম্য আনতে অন্তর্বর্তী সরকারের সময়ে নেওয়া জনগুরুত্বপূর্ণ সব অধ্যাদেশ ও সংস্কার আইন বাতিলের পথে হাঁটছে বিএনপি, এমন অভিযোগ করেছেন অ্যাডভোকেট শিশির মনির। রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী রাজনৈতিক বাস্তবতা এবং গণভোট বাস্তবায়নের প্রশ্নে 2/3 সংখ্যাগরিষ্ঠতার প্রভাব ও সম্ভাবনা নিয়ে জাতীয় ছাত্রশক্তি আয়োজিত গোলটেবিল বৈঠকে এই অভিযোগ করেন তিনি। এদিকে বিএনপির রাজনীতির সমালোচনা করেন এবি পার্টির নেতা ব্যারিস্টার ফুয়াদ। এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, জুলাই সনদকে অক্ষরে অক্ষরে মানার কথা বললেও বাস্তবে তার প্রতিফলন দেখায়নি বিএনপি। রাষ্ট্রপতি শপথ নিছেন, আমি সকল রাগ অনুরাগের ঊর্ধ্বে থেকে আমি কাজ করব, সংবিধান রক্ষা করব, এবং কিছুদিন আগে উনি এটাও বলেছেন, আমি জীবন দিয়ে হলে সংবিধান রাখবো। তাহলে আপনি এই যে স্বাক্ষরটা করলেন ভায়োলেশন অফ কনস্টিটিউশন, যদি আপনার শুধুমাত্র সংবিধানের ভিতরে আছে কি নাই সমস্যা তো এই জায়গায় না, সমস্যা হলো যে কাজগুলো করা হয়েছিল ইন্টারিম গভর্নমেন্টের আমলে ক্ষমতার ভারসাম্য বজায় রাখার জন্য, ওনারা ক্ষমতার ভারসাম্যটা বজায় রাখতে চান না, ওনারা এটাকে অ্যাবসলিউটলি এক্সারসাইজ করতে চান। জুলাই জাতীয় সনদ সংবিধানে নাই, তবে নির্বাচনের অধ্যাদেশটা সঠিক, এটা আইনসম্মত। গণভোটের আদেশ অধ্যাদেশ এগুলো নিয়ম মাফিক হয় নাই, তবে ভোট
50-51% ভোট যেটা হয়েছে এটা সঠিক। এখন এই কাজগুলো করতেছে যে কনস্টিটিউশনাল ফ্রেম দিয়ে একটা লিগাল একটা পলিটিক্যাল কোশ্চেনকে ডিল করার চেষ্টা করছে। আমদানি রহমান পার্থ ভাই গণভোটের প্রশ্নটা উনি নিজেও পড়েন নাই, কিন্তু না পড়ে জনগণের এই যে রায় সেটাকে অবজ্ঞা করছেন। কেন? কারণ ওনাদের হাতে এখন পার্লামেন্ট আছে, ওনারা চাইলে এই কাজগুলো করতে পারেন। জ্বালানি সংকটে অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা করছে সরকার। অভিভাবকরা বলছেন, অনলাইনে পড়াশোনায় স্থবির হয়ে পড়ে শিশুর মানসিক বিকাশ। করোনাকালের অভিজ্ঞতা তুলে ধরে শিক্ষাবিদ বলছেন, আবারও সেই পথে হাঁটলে বিপর্যয়ের মুখে পড়বে শিক্ষা ব্যবস্থা। শাহজাহান খানের তোলা ছবিতে রৌনক নিয়ন্তার প্রতিবেদন। স্কুলের খেলার মাঠে টিফিন টাইমে ক্ষুদে শিক্ষার্থীদের উচ্ছ্বাস। দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানেই ক্লাস বিরতিতে আনন্দে মেতে ওঠে কচিকাচারা। জ্বালানি তেলের সংকটে সপ্তাহে 3 দিন অনলাইনের ক্লাসের কথা ভাবছে শিক্ষা মন্ত্রণালয়। তবে শ্রেণীকক্ষে বন্ধুদের সঙ্গে ক্লাস করার সুযোগ হাতছাড়া করতে রাজি নয় শিক্ষার্থীরা। আমাদের অফলাইনে টিচার আমাকে যে পরিমাণ সময় বা আমাকে যে পরিমাণ গুরুত্ব সহকারে পড়াতে পারে, আমি মনে করি না অনলাইনে এটা পড়াতে পারে। আমরা যে অফলাইনে ক্লাস করি, টিচাররা যেভাবে আমাদেরকে অ্যাটেনশন দেয় বা আমাদেরকে জিনিস বুঝাতে পারবে, ওটা আবার অনলাইনে আমরা হয় বুঝতে পারবো না, হয় টিচাররা বুঝাতে পারবে না। করোনা অতিমারির সময় দেশে অনলাইনে ক্লাসের সূচনা। অভিভাবকরা বলছেন, তখন ক্লাস হয়েছে ঠিকই, কিন্তু মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয়েছে শিশুদের। রমজান গেল বা বাংলাদেশের যে পলিটিক্যাল ভিউ গেল, নির্বাচন হলো, তাতে অনেক বাচ্চাই দেখা গেলো বাসায় ঠিকমতো পড়তে পারে নাই। জ্বালানি সংকটের কারণে আমার মনে হয় না এটা বন্ধ রাখাটা উচিত হবে। জ্বালানি সংকটের দোহাই দিয়ে অনলাইন ক্লাসে ফিরে না গিয়ে দিনের আলোর সর্বোচ্চ ব্যবহারের পরামর্শ এই শিক্ষাবিদের। বাচ্চাদের যে হ্যান্ডস অন অ্যাক্টিভিটি এবং আপনি যে এই চৌকর 21st সেঞ্চুরির দক্ষতা যে কথাগুলো বলছেন, এগুলো কোনো কিছুই তার হবে না। সরকার অবশ্যই এটা এইভাবে নেওয়া উচিত, স্কুলের সময়টাকে আমরা আগায় নিয়ে আসি, আমরা দিনের আলোটাকে সর্বোচ্চ ব্যবহার করি এবং স্কুলের যে অবকাঠামোগুলো আছে সেই অবকাঠামোর মধ্যে আমরা মনে করি যে এই অবকাঠামো বিদ্যুৎগুলো খুব বেশি খরচ করে না। করোনাকালের অভিজ্ঞতা তুলে ধরে আরও বলেন, অনলাইন ক্লাসের ক্ষেত্রে শহর ও গ্রামের শিক্ষার্থীদের বৈষম্য দূর করার বিকল্প নেই। করোনাকালীন অভিজ্ঞতাটা আমাদের খুব ভালো না, আমরা সেখানে যেতে চাই না। আমাদের যে লার্নিং গ্যাপ হয়েছে সেটা সেখান থেকে শুরু হয়েছে এবং সেটা এখনও ওই লেগাসিটা আমরা বহন করে যাচ্ছি। একান্তভাবে করতে হয়, তাহলে সরকার আগে এনশিওর করুক যে আমার প্রত্যেক ঘরে ওয়াইফাই আছে, প্রত্যেক বাচ্চার কাছে স্মার্টফোন আছে, ট্যাব আছে। অভিভাবক শিক্ষাবিদরা বলছেন, হুটহাট কোনো সিদ্ধান্তই ভালো ফল বয়ে আনে না। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংকের 2 কর্মকর্তার বিরুদ্ধে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতির এফডিআর এর 1,26 লাখ টাকার আত্মসাতের অভিযোগের প্রমাণ পেয়েছে দুদক। এই ঘটনায় নরসিংদীর বাবুরহাট শাখার ফার্স্ট এক্সিকিউটিভ অফিসার নাজমুল হক খান ও সিনিয়র অফিসার মাসুদুল হকের বিরুদ্ধে মামলা সুপারিশ করেছে অনুসন্ধানকারী কর্মকর্তা। বুধবার সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সংস্থাটির উপপরিচালক আক্তারুল ইসলাম। বলেন, পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিভলভিং ফান্ডের এফডিআর অ্যাকাউন্ট থেকে ব্যাংক কর্মকর্তারা নিজেদের আইডি ব্যবহার করে অর্থ সরিয়ে ফেলে। নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি 1-এর মিটার রিভলভিং ফান্ড, তার একটা এফডিআর ছিল 1,26 লাখ টাকা। এই টাকাটা দুজন মিলে তারা নিজেদের আইডি ব্যবহার করে পুরো টাকাটাই আত্মসাৎ করেছেন। আবাসিক ভবনে দেদারসে চলে মেশিন, তৈরি করা হয় নকল ওষুধ, অথচ জানা নেই ভবন মালিকের। ঢাকার কেরানীগঞ্জে র্যাবের অভিযানে ধরা পড়েছেন এই কারবারে জড়িত কারখানার মালিক। এ সময় জব্দ করা হয় 5 ট্রাক নকল ওষুধ ও নানা সরঞ্জাম। গ্রেপ্তার যুবককে 2 লাখ টাকা জরিমানা ও 1 বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বেকুলিলি মাল্টিভিটামিন এই সিরাপটি তৈরি করা হয় ভারতে, কিন্তু এই সিরাপটি তৈরি হচ্ছিল ঢাকার কেরানীগঞ্জের একটি বাসায়, যেই বাসায় এই বেকুলিলির মতো আরও অসংখ্য ওষুধ প্রতিদিন সাধারণ মানুষের চোখকে ফাঁকি দিয়ে তৈরি করা হচ্ছে। আর এই ওষুধগুলো এরপর ছড়িয়ে পড়ছে ঢাকার বিভিন্ন ফার্মেসিতে। ঢাকার কেরানীগঞ্জের আটিবাজার এলাকা, 2 তলা এ ভবনের নিচতলা ভাড়া নিয়ে নকল ওষুধ তৈরির কারখানা চালাচ্ছিলেন সাইদ হোসেন নামের এক যুবক। বুধবার সকালে অভিযানে নামে র্যাবের একটি দল। জব্দ করা হয় 5 ট্রাক নকল ওষুধ তৈরির কাঁচামাল ও বিভিন্ন প্রসাধনী। এ সময় গ্রেপ্তার করা হয় কারখানা মালিককে।
দিনে দুপুরে সবার চোখ ফাঁকি দিয়ে তৈরি করা হচ্ছিল বিভিন্ন ধরনের ওষুধ, যার অধিকাংশই ছিল শিশু ও নারীদের জন্য। এটা ইন্ডিয়ান লেখা এখানে দেখা যাচ্ছে, কিন্তু উৎপাদন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে মালিক তৈরি করছিল তাদেরকে আমরা 1 বছরের কারাদণ্ড দিয়েছি আর কি, 2 লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়েছে। ভবন মালিকের দাবি সাবান তৈরির কথা বলে ভাড়া নিয়েছিল সাইদ। নকল ওষুধ তৈরির বিষয়ে কিছুই জানতেন না তিনি। ক্যাপসুল যদি আমি দেখি নাই, জানি সাবান, আমি তো অবাক হয়ে গেছি ভাই, এসে আমার শরীর কাঁপতেছে, আমি লজ্জায় কথা বলতে পারতেছি না। পাশেই আরো একটি কারখানা থেকে 1 ট্রাক নকল সাবান ও ডিটারজেন্ট পাউডার জব্দ করেছে র্যাব। বিএসটি এর অনুমোদন ছাড়া এখানে প্রচুর পরিমাণে আমরা সাবান পেয়েছি এবং ডিটারজেন্ট পেয়েছি, তো আমরা এই মালামালগুলো জব্দ করে এগুলো ধ্বংস করে দিচ্ছি। দীর্ঘদিন ধরে নকল ওষুধ তৈরির মাধ্যমে মানুষ ঠকানো এসব প্রতারকের কঠোর শাস্তি চান স্থানীয়রা। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুদ্ধবিরতির অনুরোধ করেছেন বলে দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। হরমুজ প্রণালী না খুলে দেওয়া পর্যন্ত তেহরানে হামলা বন্ধ হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সহযোগিতা না করায় ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রের বের হয়ে যাওয়ার পরিকল্পনার কথাও জানান মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের এমন দাবি সরাসরি অস্বীকার করেছে ইরান। বুধবার ইরাকের কুর্দি অঞ্চলের সারসাং তেলক্ষেত্রে ভয়াবহ মিসাইল হামলা চালানো হয়। একই সঙ্গে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি জানায় শতাধিক ক্ষেপণাস্ত্র, ড্রোন ও রকেট ব্যবহার করে ইসরায়েলের বিভিন্ন স্থাপনা এবং বাহরাইন ও কুয়েতে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্যবস্তু করা হয়েছে। একই সময়ে ইয়েমেনের হাউথিরাও ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করেছে। জবাবে ইসরায়েলের হামলায় কেঁপে উঠেছে ইরানের রাজধানী তেহরান। শহরটিতে থাকা যুক্তরাষ্ট্রের পরিত্যক্ত দূতাবাস কমপ্লেক্সের ভেতরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পাশাপাশি শহরের বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতির চিত্রও সামনে এসেছে। এদিকে ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন যুদ্ধবিরতির জন্য ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তার কাছে অনুরোধ করেছেন। তিনি এও জানান হরমুজ প্রণালী না খোলা পর্যন্ত সংঘাত বন্ধ করবে না ওয়াশিংটন। যদিও ট্রাম্পের এমন দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। আইআরজিসি জানায় ট্রাম্পের এরকম হাস্যকর কথায় হরমুজ প্রণালী খুলে দেবে না তেহরান। যুদ্ধের এই উত্তেজনার মধ্যে ইউরোপীয় মিত্ররা পাশে না দাঁড়ানোয় যুক্তরাষ্ট্রের ন্যাটো থেকে বেরিয়ে যাওয়ার বিষয়টি চূড়ান্ত বিবেচনায় রয়েছে বলে জানান ট্রাম্প। অন্যদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন বাইরের চাপ থাকা সত্ত্বেও দেশের স্বার্থ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি লেবাননে হিজবুল্লাহর প্রশংসা করে তাদের প্রতি সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। এদিন আইআরজিসি নৌ কমান্ডার আলী রেজা তাংসিরির জানাজায় অংশ নেন লাখ লাখ মানুষ। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ইরানের সাথে যুদ্ধ বন্ধ হলেই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার বিকেলে হোয়াইট হাউসে নির্বাচন ও ডাকযোগে ভোট প্রদান সংক্রান্ত এক নির্বাহী আদেশে স্বাক্ষর শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, ইরানের সব নেতাকে শেষ করে দেওয়া হয়েছে, তাই যুক্তরাষ্ট্র চায় নতুন নেতৃত্বে ইরানের শাসন ব্যবস্থা। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। ইরান যুদ্ধের ফলে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজারে ব্যাপক প্রভাব পড়েছে। বিশেষ করে জ্বালানি তেলের সরবরাহ কমে গেছে, ফলে দাম আকাশচুম্বী। মঙ্গলবার যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন জ্বালানি তেলের দাম বেড়ে $4 পৌঁছেছে, কোথাও কোথাও তার চেয়েও বেশি। কোভিড মহামারী ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর এটি যুক্তরাষ্ট্রের বাজারে জ্বালানির সর্বোচ্চ মূল্য। ইরানের সাথে চলমান যুদ্ধের কারণে হরমুজ প্রণালীর মধ্য দিয়ে তেলবাহী ট্যাঙ্কার চলাচল কার্যত বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বজুড়েই জ্বালানির এই সংকট সৃষ্টি হয়েছে। মঙ্গলবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও উপলক্ষ্যটা ছিল যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডাকযোগে ব্যালট পাঠানো সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করা, কিন্তু স্বাভাবিকভাবেই উঠে আসে ইরান যুদ্ধ ও অভ্যন্তরীণ বাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি প্রসঙ্গ। ট্রাম্প জানান, ইরানের সাথে যুদ্ধ বন্ধ হলেই দ্রুত কমে যাবে তেলের দাম। এর আগে 2 থেকে 3 সপ্তাহের মধ্যে ইরানের সাথে যুদ্ধ বন্ধ হবে বলে জানান ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র বারবার ইরানের সাথে যুদ্ধ বন্ধের সময়সীমা ঘোষণা করলেও তা কার্যকর হয়নি। বিশ্লেষকরা বলছেন, মার্কিন প্রেসিডেন্টের এই নতুন সময়সীমা কবে এবং কিভাবে কার্যকর হয় তা দেখার জন্য এখন অপেক্ষা করা ছাড়া আর কোনো গত্যন্তর নেই। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। সংযুক্ত আরব আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে আরও এক বাংলাদেশি নিহত হয়েছেন। শাহ আলম নামে ওই প্রবাসীর বাড়ি কুমিল্লা।
এর আগে আজমান প্রদেশে সালেক উদ্দিন নামে এক বাংলাদেশি মিসাইলের আঘাতে মারা যান। চলমান সংঘাতে দেশটিতে 2 জন বাংলাদেশি সহ মোট 12 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন 190 জন। শিবলি আল সাদেকের রিপোর্ট। ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধের প্রভাব পড়েছে গোটা মধ্যপ্রাচ্যে। অঞ্চলটিতে থাকা বিভিন্ন মার্কিন ঘাঁটি ও স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে তেহরান। এসব হামলায় মার্কিন সেনা ও অবকাঠামোর পাশাপাশি ঝুঁকির মুখে পড়েছেন প্রবাসীরা। বুধবার সংযুক্ত আরব আমিরাতে আরও এক বাংলাদেশের প্রাণহানির ঘটনা ঘটেছে। ফুজিরা অঞ্চলের আল রিফা এলাকায় একটি কৃষি খামারে কর্মরত অবস্থায় ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে শাহ আলম নামে ওই প্রবাসীর মৃত্যু হয়। তার বাড়ি কুমিল্লার জিরুইন এলাকায়। খবর পেয়ে আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাস ও দুবাই কনসুলেটের একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে। দূতাবাস জানায় মরদেহ শনাক্ত করে দ্রুত দেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এর আগে আজমান প্রদেশে সালেক উদ্দিন নামে আরও এক বাংলাদেশি নিহত হন। দেশটিতে এই পর্যন্ত 2 জন বাংলাদেশি সহ মোট 12 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন 190 জন। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট যত এগিয়ে আসছে ততই তীব্র হচ্ছে রাজনৈতিক উত্তাপ। একদিকে তৃণমূল, অন্যদিকে বিজেপি। বাক্যযুদ্ধ এখনো রীতিমতো সংঘর্ষের পর্যায়ে। ভোটের আগেই নতুন বিতর্কের কেন্দ্রবিন্দু নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস টানা 4র্থবার ক্ষমতায় ফেরার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এরই মধ্যে 291 জন প্রার্থীর পক্ষে জোরদার প্রচার শুরু করেছেন। নির্বাচনী জনসভা, রোড শো সবখানেই তাদের সক্রিয় উপস্থিতি চোখে পড়ছে। অন্যদিকে ভারতীয় জনতা পার্টি 2021 সালের পর থেকেই পশ্চিমবঙ্গে ক্ষমতায় যাওয়ার লক্ষ্য নিয়ে ধারাবাহিক লড়াই চালিয়ে যাচ্ছে। গত নির্বাচনে ম্যাজিক সংখ্যা না পেলেও ভোটের হার ও আসন বাড়িয়েছিল দলটি। এবার আরও বেশি আত্মবিশ্বাস নিয়ে শীর্ষ নেতারা প্রচারে নেমেছেন। দাবি করছেন এবার পরিবর্তন নিশ্চিত। 294 আসনের বিধানসভায় 145-এর ম্যাজিক সংখ্যা ছুঁতে দুদলের লড়াই এখন তুঙ্গে। এই লড়াইয়ের প্রধান অস্ত্র হিসেবে উঠে এসছে পাল্টাপাল্টি অভিযোগ ও হুমকি। বিজেপি নেতারা নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ দিয়ে মমতার প্রচারের নিষেধাজ্ঞা দাবি করেছেন। অন্যদিকে ভোটার তালিকায় অবাঙালি ভোটারদের অন্তর্ভুক্তির অভিযোগ তুলে কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূলও। নির্বাচন ঘিরে উত্তেজনা তাই এখন প্রশাসনিক পর্যায়েও ছড়িয়ে পড়েছে। এরা ধর্মের নামে প্রচার করে আর ধর্মকে বিপদে ফেলে দেয়। এরা কোনো ধর্ম মানে না, এরা হচ্ছে বক ধার্মিক, ধর্মকে বিক্রি করে। আমরা ধর্মকে ঘরে রাখি, এরা ধর্ম বেচে খায় আর আমরা মানবিকতার জন্ম দিই। এটা ওদের সাথে আমাদের তফাৎ। ভোটার তালিকা সংশোধন ইস্যুকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ চলছে প্রতিদিনই। কলকাতার স্ট্যান্ড রোডে ভারতের নির্বাচন কমিশন দপ্তরের সামনে তৃণমূল সমর্থকদের বিক্ষোভে এদিন উত্তেজনা ছড়ায়। সেখানে বিজেপি সমর্থকরা পৌঁছে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, হাতাহাতি ও ভাঙচুরের ঘটনাও ঘটে, যা ভোটের আগে পরিস্থিতিকে আরো অস্থির করে তুলেছে। কেন ইট ছুটছে? ওদের কি দাবি? আমাদের তো দাবি আছে ফর্ম 6 নিয়ে। ইলেকশন কমিশনের বাইরে আমরা একটা দাবি নিয়ে দাঁড়িয়ে আছি। পুলিশ ওদের রক্ষা করছে, আমাদেরকে আটকাচ্ছে আর ওদেরকে বসার সুযোগ দিয়েছে। ভিন রাজ্যের ভোটারদেরকে নিয়ে ফর্ম 6 জমা করিয়ে এইভাবে বাংলার গণতান্ত্রিক অধিকারকে কোনোভাবে প্রভাবিত করা যাবে না। 2 দফায় অনুষ্ঠিত হচ্ছে ভোট। 13 এপ্রিল প্রথম দফা, 29 এপ্রিল দ্বিতীয় দফা আর 4 মে প্রকাশ হবে ফলাফল। हमारा रिक्वेस्ट है, अपील है सबको कि पीसफुल एटमॉस्फेयर में इलेक्शन हो और सब लोग जाके वोट देके आए। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। ফ্রান্সে বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কূটনৈতিক সংবর্ধনা হয়েছে। মঙ্গলবার প্যারিসে বাংলাদেশের দূতাবাসের উদ্যোগে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত খন্দকার এম তালহা। দূতালয় প্রধান মোহাম্মদ ওয়ালিদ বিন কাশেমের সঞ্চালনায় অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় রাষ্ট্রদূত স্বাধীনতার চেতনা ধারণ ও রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
তার বক্তব্যে বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচন, নতুন সরকারের আন্তর্জাতিক উদ্যোগ এবং জাতিসংঘে বাংলাদেশের প্রার্থিতার বিষয়গুলো উঠে আসে। ফরাসি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দূতাবাসের উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস পার্লামেন্টে আবারও প্রশংসায় ভাসলেন বাংলাদেশি বংশোদ্ভূত পরিবেশ বিজ্ঞানী ডক্টর নার্গিস বানু। সম্প্রতি পার্লামেন্টে দেয়া বক্তব্যে এমপি ও পার্লামেন্টারি সেক্রেটারি স্টিফেন বালি তার অসামান্য অবদানের স্বীকৃতি দেন। কমিউনিটি উন্নয়ন ও মানবাধিকার রক্ষা এবং পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য পার্লামেন্টের পক্ষ থেকে ডক্টর নার্গিসকে ধন্যবাদ জানানো হয় এবং তার বর্ণাঢ্য কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। ডক্টর নার্গিস বানু 2013 সালে প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার ফেডারেল পার্লামেন্টে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও মানবাধিকার সংকট তুলে ধরেন। তৎকালীন ইন্ডাস্ট্রি ও সায়েন্স মিনিস্টার অ্যাড হিউসিকের মাধ্যমে তিনি বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে উপস্থাপন করেন এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। প্রবাসী বাংলাদেশিদের সংগঠন অল বাংলাদেশি অ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ডের উদ্যোগে স্বাধীনতা দিবস ও ঈদ পুনর্মিলনের আয়োজন করা হয়েছে, যেখানে প্রবাসী ছাড়াও আইরিশ রিভার ড্যান্স গ্রুপের সদস্যরা অনুষ্ঠানের সৌন্দর্য বাড়িয়েছেন। সৈয়দ জুয়েলের রিপোর্টে বিস্তারিত। মাত্র কিছুদিন আগেই অল বাংলাদেশি অ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ড আবাইয়ের নবনির্বাচিত সদস্যরা আনুষ্ঠানিক দায়িত্ব নেয়। এরপরে এটি তাদের প্রথম বড় আয়োজন। বাংলাদেশের বিভিন্ন জেলার আঞ্চলিক গানে ছোটদের পরিবেশনা ও আইরিশ রিভার ড্যান্সের মেয়েদের নাচের তালে দুলেছিল আগতদের মন। কবিতা আবৃত্তি সহ ছিল আরো বেশ কিছু আয়োজন। অনুষ্ঠানে আগতরা একই সঙ্গে পেয়েছেন স্বাধীনতা দিবস ও ঈদের খুশির দেশীয় আমেজ। এমন আয়োজনে আসতে পেরে বাংলাদেশিদের পাশাপাশি স্থানীয় আইরিশরাও ছিল দারুণ খুশি। আজকে আমার অনেক ভালো লাগছে, আমরা অনেক আনন্দ করছি, ডান্স করছি, পারফরমেন্স করছি। বাংলাদেশের ঐতিহ্যবাহী ওরা এই পুরা বিশ্বের বুকে ফুটিয়ে তুলছে। বাচ্চাদের যে নাচগুলো হয়েছে, সত্যি আমরা সেই পুরোনো দিনে ফিরে গেলাম, মনে হয়েছে আমি সেই ছোটবেলায় চলে গিয়েছিলাম। আজকের এই যারা আয়োজক অল বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ড, আয়োজকদেরকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আয়োজকদের ধন্যবাদ আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। অনেক সুন্দর সময় কাটালাম। এটি আমার জন্য সম্মানের যে বাংলাদেশের ঈদ পুনর্মিলনী ও স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছি। অনুষ্ঠানে একদিকে যেমন বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে, তেমনি আইরিশ সংস্কৃতিকেও তুলে ধরা হয়েছে। বাংলাদেশ কমিউনিটিকে এমন ব্যতিক্রম আয়োজন করায় অনেক ধন্যবাদ। কার্লোর প্রবাসী বাংলাদেশিদের অক্লান্ত পরিশ্রমে সফলভাবে আয়োজন করতে পেরেছে আবাই। তাই তাদেরকে ধন্যবাদ দেওয়ার পাশাপাশি দূর দূরান্ত থেকে জড়ো বাংলাদেশিদের প্রতি কৃতজ্ঞতা জানায় সংগঠনটির নেতারা। ভবিষ্যতে আমরা আইরিশ কমিউনিটির সাথে কিভাবে বাংলাদেশি কমিউনিটির ইন্টিগ্রেট করা যায় এইভাবে কাজ করব বলে আশা করছি। আমাদের এই কমিউনিটি শুধু আমাদের ভিতরে সীমাবদ্ধ না থেকে আমাদের নতুন প্রজন্মকে আইরিশ সোসাইটির সাথে আমাদের কালচারকে পরিচয় করে দিতে পারে, সে লক্ষ্যে আমাদের আজকের অনুষ্ঠানটি। কার্লোর উডফোর্ড ডোলমেন হোটেলে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়। আগামীতে বিভিন্ন কাউন্টিতে নানা আয়োজনের কথা জানায় সংগঠনটি। স্বাধীনতা দিবস ও ঈদ পুনর্মিলনীর এই আয়োজনটি ছিল আনন্দের ঠাসা। বিশেষ করে এখানে বেড়ে ওঠা নতুন প্রজন্মরা জানতে পারছে দেশীয় সংস্কৃতির যতগুলো ধারা রয়েছে। এভাবেই প্রবাসে বিকশিত হোক বাংলা সংস্কৃতি। আয়ারল্যান্ডের কার্লো থেকে সৈয়দ জুয়েল, সময় সংবাদ। অনূর্ধ্ব 20 সাফ প্রসঙ্গ। রাতভর লাইনে দাঁড়িয়ে থেকে পেয়েছেন বাংলাদেশের ম্যাচের টিকিট। নেপালকে হারিয়ে অনূর্ধ্ব 20 সাফের ফাইনাল নিশ্চিত করায় সমর্থকদের আনন্দ বেড়ে গেছে বহুগুণ। সবাই স্বপ্ন দেখছেন ভারতকে হারিয়ে ব্যাক টু ব্যাক শিরোপা জিতবে লাল সবুজ। এদিকে দলের জয়ে খুশি হেড কোচ মার্ক কক্স। সময় সংবাদে জানান, কঠোর পরিশ্রমের ফল পাচ্ছে মানিক সুলিবানরা। একটা টিকিটের জন্য রাত ভর অপেক্ষা, আর অপেক্ষার ফল যে মিষ্টি হয় সেটা কে না জানে। মালদ্বীপের রাজধানী মালেতে নেপালের বিপক্ষে অনূর্ধ্ব 20 সাফের সেমিফাইনাল খেলেছে বাংলাদেশ। মাঠে ছিল না তিল ধারণের ঠাঁই, গ্যালারি ছিল লাল সবুজ সমর্থকদের দখলে। দূর দেশে খেললেও মানিক মিঠুরা পেয়েছেন ঘরের মাঠে খেলার অভিজ্ঞতা।
বাংলাদেশ নেপাল ম্যাচ শুরুর কয়েক ঘন্টা আগেই প্রবাসী দর্শকদের ঢল নামে মালে জাতীয় স্টেডিয়ামে কড়া রোদের মধ্যেও লাইনে দাঁড়িয়ে মাঠে প্রবেশ করেন সমর্থকরা। অনূর্ধ্ব 20 সাফের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ গ্রুপ পর্বে অপরাজিত থেকে নাম লেখায় সেমিতে। প্রতিপক্ষ হিসেবে নেপাল মোটেও সহজ না, তার উপর সেমিফাইনাল ম্যাচের চাপ। সব সামলেই জয় পেয়েছে লাল সবুজ। সমর্থকদের স্বপ্ন ভারতকে হারিয়ে এবার শিরোপা ঘরে তুলবে বাংলাদেশ। টিকেটের জন্য যে একটা হাহাকার ছিল, হাজার কষ্টের পরে আমরা টিকিটটা পাইছি, পাওয়ার প্লাসে খেলা দেখতে পারছি, বিজয় হয়েছে আমাদের টিমের। এটাতে আমরা অনেক আনন্দিত সবাই। আমরা নেপালের সাথে আজকে জিতেছি, আমরা বাংলাদেশি দর্শক খুবই উপভোগ করেছি, আর ইনশাল্লাহ আশা রাখি ইন্ডিয়ার সাথে আমরা জিতবো ফাইনালে। একটা টিকিট 100 টাকা, 200 টাকা, 300 টাকা সব পর্যন্ত গেছে। আমরা প্রস্তুত আছি, 300 না 500 টাকা হলো আমরা টিকিট নিয়ে স্টেডিয়ামে খেলা দেখতে আসবো। আশা করছি ভালো থাকছে সবাই, ইনশাল্লাহ আগামীতে আরো ভালো করবে, সবাই শান্তি দোয়া করবেন। রোনান ও ডেকলান তার নানির জন্যই বাংলাদেশের হয়ে খেলার সুযোগ পেয়েছেন, আর সেই সুযোগ কাজে লাগিয়ে রোনান বাংলাদেশের মানুষকে বিশ্ব মঞ্চে গর্বিত করেছেন। আগামীতে তারা আরো ভালো কিছু করতে পারবেন বলে আশা রোনান ডেকলানের নানি সুলতানা আলমের। খুবই খুশি দেখে যে আমাদের দেশের টিম এত ভালো খেলে, আর আমাদের এত মানে এনথুজিয়াজম দেখে। আর আমি খুবই কৃতজ্ঞ যে আমার নাতিদের জায়গা পেয়েছে এখানে। বরাবর আমার শখ ছিল যে আমাদের দেশের জন্য যদি ইনভলভ হয় খুব ভালো হয় আর কি। টুর্নামেন্টের কদিন আগেই যুব দলের দায়িত্ব নেন মার্ক কক্স। প্রথম অ্যাসাইনমেন্টেই দলকে তুলেছেন সাফের ফাইনালে। মানিক সুলিভানরা পরিশ্রমের ফলই পাচ্ছেন বলে জানান কোচ। ছেলেরা গেল 4-5 সপ্তাহ অনেক পরিশ্রম করেছে, মাঠে তারা সেই ফল পেয়েছে। এই দলটা সবার। আপাতত এই জয়টা ছেলেরা উপভোগ করুক, এরপর ফাইনাল নিয়ে পরিকল্পনা করব। ফাইনালটা মোটেও সহজ হবে না। শুক্রবার ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। সময় সংবাদ, মালদ্বীপ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। পাচার হওয়া অর্থ ফেরাতে 10 দেশের সঙ্গে চুক্তি করছে সরকার। উদ্ধারের পর ব্যয় হবে জনকল্যাণে, সংসদে প্রধানমন্ত্রী। ফ্যামিলি কার্ডে শক্তিশালী হবে অর্থনীতি। জুলাই সনদ ইস্যুতে জাতীয় সংসদ অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট। গণভোটের রায় বাস্তবায়নে রাজপথে সরব থাকবে 11 দল, জানালেন ডক্টর শফিকুর। এবং 64 জেলাতেই ছড়িয়েছে হাম। রোববার থেকে বেশি সংক্রমিত এলাকায় শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি। পাবে 6 মাস থেকে 10 বছরের শিশু। সব স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল। এই ছিল প্রবাসের সময়। সঙ্গেই থাকুন সময়ের।